শুভেচ্ছা প্রিয় দর্শক, আজকের শারমিনের ভাবনার ভিডিওটি শুরু করতে চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য দিয়ে। বিএনপি মহাসচিব তিনি শহীদ ডাক্তার মিলন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 90-এর গণ অভ্যুত্থানের শহীদ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের একটি আলোচনায় তিনি বলছেন যে 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসছে, মানে এই গণ অভ্যুত্থানের 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে, পত্রিকার অফিস এর আক্রমণ চালানো হচ্ছে, জ্বালিয়ে দেওয়া ভাঙচুর শুরু হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তিনি বলছেন যে আমরা কি 5 তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম? এই 3টা মাস যেতেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। আমরা বরং তার মুখ থেকে একটু শুনি তিনি কি বলছেন। 3 মাস হয়নি, এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করছে। আমাদের দেশের মানুষ তার দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। আজকে এই প্রশ্ন উঠে যাচ্ছে যে প্রাণ যে দিল এতদিক আরো এতদিক দিলাম আমরা, তার ফলশ্রুতি যে এই বাংলাদেশ। আমি যেতে যেতে যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একদিন আরেকজন ঢুকে রক্ত চড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন প্রত্যেকটা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? আজকে কেন ভয়াবহ বিভাগ, আজকে কেন এই ভয়াবহ হিংসা, আজকে কেন এই ভয়াবহ স্থিরতা? এবার শুনে দেখছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে তাদের পরিবর্তনটা আমরা কাজটা করতে পারি। 3 মাস হয়নি এখন, এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। আমি কয়েকটা দিনে আমি খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহ ভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ আমিও দেখতে চাইনি। আমরা শুনলাম বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। তিনি প্রশ্ন করছেন 5 তারিখের আগে এই বাংলাদেশকে কি চিনতাম, এবং তিনি বলছেন যে এই বাংলাদেশ তিনি দেখতে চান না। তাহলে কি এই জায়গাটার একটা, মানে এই অনেকেই যা বলেন সেইখানেই কি মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কি সেরকমটি কি বলছেন যে 5 তারিখের আগের বাংলাদেশ, সেই চেনা বাংলাদেশটাই আসলে এই বাংলাদেশের চেয়ে ভালো ছিল? আমি আসলে এত সহজেই একটা কনক্লুশনে আসতে চাই না যে একটা বক্তব্য দিয়েছেন তার অর্থ হচ্ছে যে 5 তারিখের আগে, মানে সেই সময়টা গণ অভ্যুত্থানের পূর্ব সময়টা এর চেয়ে ভালো ছিল, এই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ফেলেছেন। কিন্তু তা যদি নাও হয়, কারণ তিনি এই বক্তব্যই, মানে সেই দিনে যেই বক্তব্য, যেদিনের বক্তব্য থেকে আমি উদ্ধৃত করছি সেই বক্তব্যেই তিনি বলছেন যে আগের সরকারের আমলে, ফ্যাসিবাদী সরকারের সময় আমাদেরকে মেরে ফেলা হচ্ছিল, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছিল না, অতএব সেই সময়টা যে খুব ভালো সময় ছিল না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি এই বক্তব্যেও স্পষ্ট করছেন। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেই ফলটা প্রত্যাশিত ছিল, বা গণ অভ্যুত্থানের ফল যে খুব মিষ্টি হলো না, খুব কাঙ্ক্ষিত হলো না, বা কাঙ্ক্ষিত দিকে যাচ্ছে না, সেটি মনে হয় অন্তত এই বক্তব্য থেকে স্পষ্ট হওয়া যায়। এবং এই বক্তব্যটা ধরেন অনেকেই এটা মনে করতে পারেন যে গণ অভ্যুত্থানের আগে কেমন পরিস্থিতি ছিল, এখন কেমন পরিস্থিতি ছিল, আমাদের গণ অভ্যুত্থানের আগের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী হচ্ছে কিনা, নাকি তার থেকে অনেকটা পেছনে চলে যাচ্ছে কি না, নাকি আরও খারাপ পরিস্থিতি চলে আসছে, সেই বিষয়গুলো অনেকেই বলতে পারেন, মন্তব্য করতে পারেন। কিন্তু যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের মহাসচিব এবং শুধুমাত্র দলীয় হিসেবেই না, যার ব্যক্তিগত একটা ইমেজ আছে,
তার গ্রহণযোগ্যতা মানে যার কারণে তার গ্রহণযোগ্যতা তার শুধু নিজের দলেই না, বিভিন্ন বা তার দলের বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যেও তার গ্রহণযোগ্যতা আছে, তিনি যখন বলছেন এই বাংলাদেশ দেখতে চাননি, তিনি যখন বলছেন যে 5 তারিখের আগে কি এই বাংলাদেশকে আমরা চিনতাম, তখন একটা বড় আলোচনার জায়গা নিশ্চয়ই হতে পারে। এই বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলছেন যে কিছু সংখ্যক মানুষ আছে, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ ধরনের কথাবার্তা বলছেন। দুর্ভাগ্য আমাদের, কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করছে, আর গোটা জাতিকে তারা উস্কে দিচ্ছেন। আমি তার কাছ থেকে কোট করি, কিন্তু আপনারাও বরং তার মুখ থেকেই শুনে নেন তার বক্তব্যের সেই অংশটুকু। আর কি উন্মাদনা! সেই কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখি না সব, এজন দেখি আতঙ্কিত, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের তরল কিন্তু কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আপনাই কোথায় ছড়িয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝলে আজকে সমস্ত দায়িত্বহীন রেসপন্সিবল কথাবার্তা আমাদের দুর্ভাগ্য। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে। আপনারা গভীর ভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, বলতে চাই না, কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনাদের চিনতে শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু নয়। আমি তীব্রভাবে নিন্দা জানাই। প্রথম আলো, ডেলি সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। That is my aim, আমার বিশ্বাস, আমার আস্থা। যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার বাস্তবের সামনে থেকে আমি আমার জীবন দিয়ে That is democracy. আপনি এক ফ্যাসিস্টকে সাথ করেছিলেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করে নির্যাতন করেছে। আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে দেবে না, ওকে নিশ্চিন্তা করো। How do you justify? কি করে বলবেন? আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারেন? আমরা শুনলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। তিনি বলছেন আপনারা গভীরভাবে চিন্তা করুন, আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে বলছেন। আমি কারো নাম বলবো না, কারো নাম বলতে চাই না, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন তারা আমাদের বন্ধু না শত্রু। মানে এই প্রশ্নটা খুব জাগে, কেন মাননীয় মহাসচিব নাম কেন বলবেন না? মানে নাম বললে কি কোনো সমস্যা আছে? নাম কেন বলতে চান না, সেটাও একটা প্রশ্ন। আমাদের মনে আছে যে আজ থেকে সম্ভবত 6 বছর আগে 2018 সালের ঘটনা হবে এটি, তখন মুন্সিগঞ্জ 3 আসনে জেলা বিএনপির সভাপতি তিনি, তার একটি বক্তব্য খুব ভাইরাল হয়েছিল। তিনি আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, মানে নির্বাচন প্রসঙ্গে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, এবং তিনি বলছিলেন সেই যে আলোচিত বক্তব্য যে নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। একটু সেটাও শুনিনি যেটি নিয়ে এত হাসি তামাশা হয়েছিল। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না, আল্লাহর কাছে বিচার রইল। তো যেটি বলছিলাম, এই পরিস্থিতি নিশ্চয়ই এখন নেই যে নাম বললে কোনো শঙ্কার কারণ হয়ে যাবে, কোনো বিপত্তির কারণ হয়ে যাবে। তা যদি নাই থাকে তাহলে নাম বলতে আসলে শঙ্কা কোথায় বা আপত্তিটা কোথায়? একটা আপনি যদি নাম নাও বলেন, একটা জায়গা তো স্পষ্ট যে পত্রিকা অফিস ঘেরাও করা বা প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছেন তারা আসলে খুব রাগ ঢাক রেখে প্রচারণা চালাচ্ছেন না, তারা নিজেদেরকে গোপন করে বা ষড়যন্ত্র গোপনে করছেন, বিষয়টা তেমন না। তারা প্রকাশ্যে আহ্বান জানাচ্ছেন ডেইলি স্টার এবং প্রচারণার, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস ঘেরাওয়ের জন্য এবং তাদের বিরুদ্ধে
প্রচারণা চালাচ্ছেন তারা প্রকাশ্যে। তারা হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা কথা বলছেন এবং তারা এরকমটি প্রকাশ্যে বলছেন যে মাহফুজ আলমকে মাইর না দিলে ঠিক হবে না, আহ, প্রথম আলো ডেইলি স্টারের জয় বাংলা করে দেয়া হবে, এরকম ডাক তো তারা দিচ্ছেনই, সেটি তো প্রকাশ্যেই দিচ্ছেন, নাম না বলার মধ্যে বিশেষ কোনো বিষয় আছে কিনা আমি জানি না। কিন্তু আমি বলতে চাই বা আমি মানে জানতে চাই, আপনাদের সাথে তো তাদের বা আপনাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে তো তাদের ভালো সম্পর্ক আছে, অন্তত তাদের কাছ থেকে তাদের বক্তব্যে এটি আমরা জেনেছি বিভিন্ন সময়, ঠিক আজকেই কোনো বক্তব্য না, অতীতের বক্তব্যগুলো থেকে। তাহলে কেন আলোচনার মাধ্যমে এই জায়গাটিতে একটা পৌঁছানো যাচ্ছে না? শুধু আপনাদের কথাই বলছি না, যদি বলি সরকারের তথ্য উপদেষ্টা তিনি বলছেন পত্রিকা অফিসে ভাঙচুর, পত্রিকা বন্ধে কোনো চাপ সহ্য করা হবে না। আমি প্রশ্ন করতে চাই, কি করবেন? মানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই পত্রিকা অফিস ঘেরাও বা পত্রিকা বন্ধের যে চাপ প্রয়োগ করে এটা তিনি সমালোচনা করছেন, নিন্দা জানাচ্ছেন এবং বলছেন এটি সহ্য করা হবে না। এই জন্যই প্রশ্ন করছি যে আপনারা আসলে কি করবেন, কারণ আপনারা যে আইন শৃঙ্খলা বাহিনীকে খুব শক্ত অবস্থানে নিচ্ছেন না বা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে খুব শক্ত কোনো ভূমিকা রাখতে চান না, সেটি আমরা লক্ষ্য করেছি 3 কলেজের শিক্ষার্থীরা যখন সহিংস হয়ে উঠলো, এবং সহিংসটা হঠাৎ করে একটা বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা না, তারা হুঁশিয়ারি দিয়ে বার্তা দিয়ে তাদের এই অবস্থান নিল। তারা আগে থেকেই বলে দিল সুপার সানডে, মেগা মানডে, মোটামুটি 6 দিন ধরে এই ঘটনাটা সূত্রপাত ঘটলো এবং দিনে দিনে এই পর্যায়ে এসে গড়ালো। সেই বিষয়গুলো জানা থাকার পরেও বিভিন্ন গণমাধ্যমে, আমি গত পর্বে এটি নিয়ে কথা বলছিলাম, ঠেকানো গেল না কেন, এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রশ্ন উঠছে। তখন তারই একটা ব্যাখ্যায় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, আপনারা মাননীয় উপদেষ্টা বলছেন যে পুলিশকে আর আগের অবস্থায় দেখতে চায় না, যে পুলিশ মারমুখী অবস্থায়, মানে বোঝা যাচ্ছে পুলিশকে খুব শক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব শক্ত ভূমিকায় আপনারা দেখতে চাচ্ছেন না বা এই মুহূর্তে নিচ্ছেন না। কিন্তু আপনারাও তো আলোচনায় যেতে পারেন, তাই নয় কি? কারণ আপনাদের সাথেও তো ভালো সম্পর্ক। আসিফ নজরুল, মাননীয় আইন উপদেষ্টা আসিফ মাহমুদকে আমরা দেখেছি ফ্রান্সে গিয়ে তিনি পিনাকি ভট্টাচার্যের সাথে দেখা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ছবিটাও আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি। তাহলে আপনাদের সাথে তো ভালো সম্পর্ক আছেই, যদি শক্ত অবস্থানে না যেতে চান অন্তত আলোচনায় তো যেতে পারেন। আলোচনা কি হয় যদি স্বচ্ছতা থাকে আমাদেরকেও জানান, আমরাও জানি যে কিভাবে এই আলোচনা হচ্ছে, কিভাবে এই জায়গাটার থেকে বেরিয়ে আসা যাচ্ছে, যে কোনো পত্রিকা অফিসে ঘেরাও, হামলা। এবং মজার ব্যাপার হচ্ছে যে ডাক দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য, সাড়া দিচ্ছে তৌহিদি জনতা। অবশ্য খুবই অসাম্প্রদায়িক একটা রূপ মনে হচ্ছে। শুধুমাত্র তৌহিদি জনতাই যে সাড়া দিচ্ছে তা না, আমরা বিভিন্ন গণমাধ্যমে এটিও দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ছাত্র জনতার বিভিন্ন অংশ তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের পত্রিকা পুড়িয়ে দিচ্ছেন, এরকম অবস্থা অবশ্য আমরা দেখছি। তো সেটাই আসলে প্রশ্ন, যে আপনারা এই অবস্থা থেকে, এই অবস্থা যেন আরও ঘনীভূত না হয়, আরও যেন বিপত্তির দিকে না যায়, সেজন্য কি করছেন? কারণ পিনাকি ভট্টাচার্য তিনি তো এটি বলেই রেখেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের জয় বাংলা করে দেওয়া হবে। তিনি নিশ্চয়ই এটাকে প্রথম আলো ডেইলি স্টারের একটা নেতিবাচক পরিণতির দিকেই ইঙ্গিত করছেন। নিজেদের মধ্যে আলোচনা বা কোনো দুঃখিত, যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদী শক্তি তাদের দায় দিয়ে, তাদের উপর দায় দিয়ে বা তাদের অজুহাত দিয়ে আর কতদিন চলতে পারবেন? তারপরে কি একটা সময় নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবেন? যেমন গত সরকারের আমলে আমরা দেখতাম কোথাও কোনো অঘটন হলেই বলে দেওয়া হতো এর পেছনে বিএনপি জামাতের ষড়যন্ত্র আছে। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য একটা কবিতা আছে, সেখানে একটা লাইন আছে, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এই কেষ্টা বেটার উপরে দায় দিয়ে যেমন গত সরকার খুব তাদের যেমন ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা রাখতে পারে নাই, তেমনি আসলে আপনারাও কেষ্টা বেটার উপর দোষ দিয়ে বা কেষ্টার অজুহাতে আর কতদিন নিজেদের ব্যর্থতা আড়াল করতে পারবেন? নাকি ব্যর্থতাটা আসলে সামনে চলেই আসে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত এখন এই বিষয়ে প্রচণ্ড নিন্দা জানাচ্ছেন।